বাংলাদেশ থেকে জি স্টুডেন্ট হিসেবে বিদেশে যাইতে চাই পড়াশোনার জন্য। আমার হাতে কি কি দেশ অপশন হিসেবে আছে? সবচেয়ে কম টাকায় জি আমি ইউরোপে যাইতে চাই ব্যাচেলরের জন্য এবং তারপর মাস্টার্সের জন্য। দ্যাট উড বি। অনেকের প্রশ্ন হচ্ছে, ভাই আমি 5-6 লাখ টাকা বা 4-5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাবো কেন? আমি ইউরোপে যাব অথবা আমি সেনজেনভুক্ত কোনো একটা জায়গায় যাব। তারা শুধু আসে যে আমার ভাই কোনো রকমের বর্ডারটা পার হয়ে ওই দেশে আমাকে ফালাই দেয়। 2 মিনিট আগ পর্যন্ত আমি জানতামই না যে ইটালিতে ফ্রিতে পড়া যায়। বিগত 50, 100, 200 ফাইল করতে গিয়ে যে হ্যাঁ এই স্টুডেন্টটার এই ঘটনার কারণে সে ভিসাটা পায় নাই। মাস্টার্সে অনেক ক্ষেত্রে দেখছি আমরা 15 বছর পর্যন্ত স্টাডিকে অ্যালাউ করে। এমন কোনো দেশ কি আছে রকিব ভাই যেই দেশ আমাকে পাসপোর্ট দিবে না? আয়ারল্যান্ডে আপনি সেটেল হইতে পারবেন, লুক লাইক আপনার মতো, আপনি যেভাবে হয়েছেন। এম্বাসির কাছে যায়, তখন এম্বাসি বলে যে ও তো ইংলিশই পারে না, ও ওই দেশে যায় কি করবে, ও তো ইলিগাল হয়ে যেতে পারবে। যে স্টুডেন্টের ভিসা পাওয়ার কথা না, সেও আমার দিয়ে ভিসা পেয়ে তার বাচ্চা কাচ্চা বউগুলো নিয়ে আল্লাহর মতো ভালো আছে। পৃথিবীতে আমার জানা মতে কেউ কোনো ভিসাতে গ্যারান্টেড বলে ভিসা দিতে পারে না। আমাকে বলেন যে আমি যদি বাংলাদেশ থেকে জি স্টুডেন্ট হিসেবে বিদেশে যাইতে চাই পড়াশোনার জন্য, আমার হাতে কি কি দেশ অপশন হিসেবে আছে? বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে যাওয়ার জন্য আপনাকে আগে প্রথমত আমাকে বলতে হবে যে আপনি এই মুহূর্তে আপনার স্কিল সেটটা কি, বা আপনি মাস্টার্সে যাবেন নাকি ব্যাচেলর প্রোগ্রামে। না, আপনি আমাকে জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই। সো আচ্ছা, প্রথমে ব্যাচেলরই বলেন। মনে করেন আমি এইচএসসি শেষ করছি, এইচএসসি শেষ করছেন, খুব একটা ভালো হয়নি রেজাল্ট, আবার ধরেন খুব একটা খারাপও হয় নাই, মোটামুটি। ধরেন রেজাল্ট আপনার আমি ধরলাম যে 4 পয়েন্টের কাছাকাছি, অত খারাপও না, ধরেন 4.5 আমি ধরে নিছি এরকমই, ঠিক আছে। ধরে আপনি কি আইএলস অলরেডি দিয়েছেন নাকি আমি ভাবতেছি দিব। প্রিপারেশন নিচ্ছেন? প্রথমত আইএলস দেওয়ার আগেই বেসিক্যালি আপনি বুদ্ধিমান বিধায় এই প্ল্যানিংটা করেছেন যে কোন দেশে যাবেন। এখানে অনেকগুলো দেশ ডিপেন্ড করে, ইউএসএ অথবা কানাডা। এটা যেহেতু আগে বলেন নাই, সো আমি সরাসরি আপনাকে ইউরোপের দিকে বেশি মোটিভেট করতেছি। বিকজ অফ ইউরোপের ভিসা রেশিও বা অন্যান্য জায়গা, মানে আমি যদি একটু ইউএসএ বা এই জায়গাগুলোকে চিন্তা করি, তাহলে ইউরোপে একটু ভিসা রেশিও ভালো হয়। ওকে, এখন হ্যাঁ স্পেসিফিক যদিও আপনি বলছেন রেজাল্টটা আপনার হচ্ছে 4 পয়েন্ট কাছাকাছি, তাহলে আমি বলি যে ইউরোপটাকে বেশি চুজ করতে। কারণ দুইটাতে 5 পাওয়ার পরেও, আইএলসে 8.5 পাওয়ার পরেও আমার একটা এক্সপিরিয়েন্স আমি দেখছি ভিসা হয় নাই, এবং পুরো ব্যাংক ব্যালেন্স যা যার দরকার রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরেও সেই স্টুডেন্টকে বাধ্য হয়ে আমাদেরকে ইউরোপে ট্রান্সফার করা লাগছে বা ওনাকে ইউরোপে দেওয়া লাগছে। এখন আসি, যদি ইউরোপের আমরা চেকলিস্ট বলি যে ইউরোপে এই প্রোফাইলে কোনটা ভালো হয়, ডিপেন্ডস অন যে আপনার এই মুহূর্তে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কী পরিমাণের টাকা আছে এবং আপনি কোন সাবজেক্টটাতে পড়তে চান। ওকে। সো আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি হলো, আমার 10-15 লাখ টাকা আছে ব্যাংকে। আমার না, আমার বাবা মার। আমি তো মাত্র এইচএসসি দিছি, আমার টাকা কোত্থেকে আসবে? এবং আমার কোনো স্কিল নাই, এবং হ্যাঁ, আমার একমাত্র যোগ্যতা হলো আমি এইচএসসি পাস। এটা খুব ক্লিয়ার একটা প্রোফাইল আপনার। এইখানে যেহেতু আপনার বাবা বা আমার কাছে আপনার 10 লাখ টাকার উপরে আছে, হ্যাঁ, আমরা ন্যাচারালি দেখি যদি আপনি 10 বা 12 লাখ টাকার কাছাকাছি হয়, আপনি লিথুনিয়া অথবা মাল্টা এই দুইটা দেশকে চুজ করতে পারেন। কারণ লিথুনিয়াতে অ্যারাউন্ড 3-3.5 থেকে শুরু হয় টিউশন ফি, যেটা আপনার 5.5-6 পর্যন্ত গিয়ে থাকে। 6 লাখ টাকা পর্যন্ত লাগে। 6,000 ইউরো আমরা। আচ্ছা, সরি, ইউরোতে কথা বলছি। 3,500 যদি আমরা হিসাব করি, এটা 4.5-5 লাখের কাছাকাছি হয়ে যায়। অন্যান্য আনুষঙ্গিক আরও ধরলাম 1 লাখ বা 1.5 লাখ টাকার মতো খরচ হয়। তো 6-7 লাখ টাকার মধ্যে আপনি মোটামুটি লিথুনিয়াতে একটা কভারেজ পেয়ে যাবেন। এইটা কি ভাই প্রতি বছর বলতেছেন? ব্যাচেলর যদি আমি করতে চাই? প্রতি বছরে আপনার প্রতি বছরে হচ্ছে 6.5 বা 6 লাখ টাকার কাছাকাছি খরচ হইতে পারে লিথুনিয়াতে টিউশন ফিতে। ওকে। আর পুরো যদি একদম ফার্স্টের দিকে ধরেন যে যাওয়া বাবদ কত লাগবে, এগুলো সব দেশেরই ওয়ার্ল্ডে একই রকম। আপনার লাখখানেক টাকার মতো ভিসা প্রসেস বা এই সব কিছুতে খরচ হয়ে যায়। ঘুরে জিজ্ঞেস করি রাকিব ভাই, আমাকে বলেন যে সবচেয়ে কম টাকায় জি আমি ইউরোপে যাইতে চাই ব্যাচেলরের জন্য এবং তারপর মাস্টার্সের জন্য, সবচেয়ে কম টাকায়। দ্যাট উড বি ইটালি। ওকে। বিকজ অফ ইতালিতে পড়তে কোনো টাকা পয়সা লাগে না। এটা আমরা যখন ব্র্যান্ডিংয়ে গেছি, অনেকে বলছে এটা মিথ্যা কথা, বাট আমরা পরে প্রুফ করেছি যে হ্যাঁ ইতালিতে পড়তে টাকা লাগে না। বিকজ অফ আপনার টিউশন ফিটা একটা স্কলারশিপে জিরো হয়ে যায়। ইতালিতে 4-5টা স্কলারশিপ পাওয়া যায়, রিজনাল স্কলারশিপ, স্কিল্ড, তার যদি কোনো এক্সট্রা স্কিল থাকে সেখানেও একটা আপনার স্কলারশিপ দেয়। গভর্নমেন্টের কিছু আপনার রিজনাল স্কলারশিপ আছে, এই সব কিছু মিলে এটা মোটামুটি জিরো হয়ে যায়। তো দ্যাটস ওয়াই টাকা লাগে না। বাট যদি লাগেও সেটা 500-700 ইউরোর বেশি না ইয়ারলি। ওকে।
ম্যাক্সিমাম আবার অনেক ক্ষেত্রে কিন্তু এটা যদি আবার অনেকে ভুল করে, অনেক ক্ষেত্রে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে কিছু কিছু চুজ করেন 30,000 ইউরো পর্যন্ত বছরে টিউশন ফি আসতে পারে যদি প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, এবং হচ্ছে সে না বুঝে সরাসরি অ্যাপ্লাই করে যেতে চায়, অনেক ক্ষেত্রে 30,000 পর্যন্ত আসে। বাট আমরা যেটাকে প্রমোট করছি বা আমরা যেটাকে নিয়ে কাজ করি সেটা হচ্ছে আপনার টাকা পয়সা লাগে না, 3.5 থেকে 4 লাখ টাকা হইলেই আপনি ইতালিতে খুব সুন্দরভাবে স্টুডেন্ট মাইগ্রেট হয়ে যায়। আমার জন্য অ্যাডভাইস কি হবে? ধরেন আমি আপনার কাছে আসছি, আমি ওই যে সেম আমি এইচএসসি পাশ করেছি, আমার বাবা মা চায় আমি বিদেশে সেটেল হই এবং আমি ব্যাচেলরটা বিদেশে করি এবং তারপরে আমার এন্ড গোল হলো বিদেশে সেটেল হওয়া। এটা তো আপনি বুঝছেন। হ্যাঁ, তো আপনি যেহেতু বিভিন্ন দেশ নিয়ে কাজ করেন, আমি তো অত রিসার্চ করিনি, আপনি আমাকে বললেন আমার কোথায় যাওয়া উচিত। ওই যে আপনি জিজ্ঞেস করছেন আমাকে সবচেয়ে কম খরচে কোথায়, তাহলে অফকোর্স কম খরচ সবচেয়ে কম খরচ আমরা যদি আপাতত একটু বাদ দেই, যে আমার কিছু টাকা আছে, আমি চাই বেস্ট ভ্যালু, লাইক 0 টাকায় খুব বাজে জিনিস আমি চাই না, আবার 1 কোটি টাকা দিয়ে অনেক ভালো জিনিস আমি নিতে পারবো। সবচেয়ে বেস্ট সিচুয়েশন এই সিচুয়েশনে আপনার আর্থিক এই মুহূর্তে যে অবস্থায় আছে, আপনাকে ফিনল্যান্ডে অথবা মাল্টায় অ্যাপ্লাই করলে আপনার যাওয়ার প্রবণতাটা বাড়বে, মানে ভিসা হওয়ার প্রবণতাটা বাড়বে। মাল্টায় একটা কারণে বাড়বে যে আপনার হচ্ছে IELTS আছে, বা IELTS দেওয়ার জন্য আপনার বসলে আই থিঙ্ক আপনি 6.5 কাছাকাছি পাবেন। এটা যদি থাকে এবং আপনার যদি ওইটুকু টাকার সক্ষমতা থাকে, তাহলে আপনি মাল্টাতে ভিসা ইজিলি পেয়ে যাবেন। যদি আমি IELTS 6.5 পাই, ইন্ডিভিজুয়াল বা না টোটাল? টোটালে হচ্ছে আপনার 6, ঠিক আছে, মানে টোটাল 6, যে কোনো একটাতে আপনি মানে 6 পাইলে যেতে পারবেন, মানে যে কোনো একটাতে 6, বাট 6.5 হচ্ছে টোটাল স্কোরটা লাগবে। ওকে, এবং আমার টাকা লাগবে আপনার 7-8 থেকে 9 লাখ টাকার কাছাকাছি 4 বছরের জন্য, প্রতি বছরের জন্য? প্রতি বছর 9 লাখ। এটা যেহেতু ব্যাচেলর, এবং টিউশন ফি প্রতি বছরে আপনার 6,000 6,500 এর কাছাকাছি আসে। তো এই হিসাব করলে আমরা দেখছি যে মোটামুটি 8, 9 বা 10 কাছাকাছি হইলে মাল্টাতে একটা স্টুডেন্ট পড়ালেখা করতে পারে। আপনার ভাই বা ছেলে বা বন্ধু এরকম কেউ যদি আপনাকে বলতো যে প্রথমে ব্যাচেলরটা বলেন তারপর মাস্টারটা বলেন, যে বেশিরভাগ মানুষ এই প্রোফাইলের মধ্যে পড়বে, আমি যদি বলি যে মোটামুটি ভালো রেজাল্ট, খুব খারাপ না, IELTS 6 থেকে 7 এর আশপাশে ঘোরাঘুরি করতেছে এবং 10 থেকে 20 লাখ টাকার অ্যাকাউন্টে আছে তাদের বাবা মার, বা তারা জোগাড় করতে পারবে, বেশিরভাগ মানুষ এই রেঞ্জে পড়ে যাবে। আপনি আমাকে বলেন যে অপশন 1 কি, অপশন 2 কি, অপশন 3 কি? প্রথম অপশন হচ্ছে মাল্টা, যেহেতু মাল্টায় 10-12 লাখ টাকার মধ্যে খুব সহজেই যাওয়া যায়। তারপরে হচ্ছে ফিনল্যান্ডেও খুব সহজেই 15 বা 12 এরকম হইলে চলে যাওয়া যায়। তারপর আপনারা আসতে পারেন আপনি ইতালিতে 4-5 লাখ টাকা বা 6 লাখ টাকা ম্যাক্স, যে আপনার সব কিছু খরচ মিলে যেতে পারে। UK আর আয়ারল্যান্ড তো বাদ দিলাম, ওগুলো এক্সপেন্সিভ, ওগুলোতে আসতেছে আমরা পরে। তো এই 3টা কান্ট্রি যাওয়া যায়। এছাড়াও আরও কয়েকটা কান্ট্রি আছে যেটা ইউরোপে, নট সেনজেন। সাইপ্রাস একদম বাংলাদেশে এই মুহূর্তে টপ একটা ডেস্টিনেশন আমাদের স্টুডেন্টদের জন্য, কারণ সেনজেনে যারা ভিসা পাওয়ার প্রবণতা কম থাকে, IELTS বা অন্যান্য কিছু থাকা সত্ত্বেও তারা হচ্ছে ইউরোপে বা সাইপ্রাসে হচ্ছে চেষ্টা করছে যাওয়ার জন্য। সাইপ্রাসেও এরকম 8-9 লাখ টাকার মধ্যে মোটামুটি চলে যাওয়া যায়। অনেকে বলে যে আমি সেনজেনভুক্ত না, এইরকম কোনো দেশে যাব না, কারণ তাহলে আমি 27টা দেশে যেতে পারি, ফ্রি অ্যাক্সেস। আমি জিনিসটাকে ওইভাবে দেখি না, আমি তো আয়ারল্যান্ডে থাকছি, আয়ারল্যান্ড সেনজেনে না, সো আমি ভিসা ছাড়া অন্য কোনো দেশে যাইতে পারতাম না। কিন্তু আপনি যখন ইউরোপে থাকবেন, ভিসা পাওয়াটা কোনো জটিল বিষয় না। সো আপনি যখন আয়ারল্যান্ডে বসে আছেন, আপনি ফ্রান্সে যাইতে চান, ভিসা পাইতে ধরেন 2 দিন লাগে, 3 দিন লাগে, 4 দিন লাগে, দিয়ে দেয় আর কি, আপনার প্রায়োরিটি বেস এটাকে দেয়। বাট বাংলাদেশ এবং আয়ারল্যান্ড, আপনি দুই জায়গায় যদি আমরা কম্পেয়ার করি, অফকোর্স আয়ারল্যান্ডে যে আছে তাকে ভিসা দিবে সবার আগে। ওই জন্যই বলতেছি, আপনি যদি একটা নন সেনজেনভুক্ত ইউরোপের কান্ট্রিতে যান এবং তারপরে আপনি যদি এটা ভাবেন যে না আমি যাবো না কারণ আমি অন্য সাথে যাইতে পারতেছি না, আপনি ইজিলি ভিসার অ্যাপ্লাই করে তারপর অন্য যে দেশে ইচ্ছে যাইতে পারবেন। আপনি স্টুডেন্ট বসার কতই বা ঘুরবেন। আমি বলবো যে ওইটাকে ডিসিশন ফ্যাক্টর হিসেবে ইউজ না করাটাই প্রবাবলি লজিক্যাল। বেসিক্যালি ভাইয়া বাংলাদেশে আমরা কাজ করতে গিয়ে কিন্তু ওইটাই ফেস করি বেশি, যে স্টুডেন্ট আর কিছু বুঝতে চায় না, যে আমি ইউরোপে যাব না, আমার তো IELTS 6.5 বা 7 আছে, আমার তো টাকা পয়সা আছে, তাহলে আমি কেন হচ্ছে ইউরোপে ঢুকবো। কিন্তু এইটা বোঝানো কষ্ট যে ভাই তোমার থাকলেও অন্যান্য বিভিন্ন জিনিস চিন্তা করলে তোমার জন্য সেনজেনভুক্ত কান্ট্রিতে ভিসা রেশিও কম হইতে পারে। ঠিক আছে, তুমি আগে ইউরোপে যাও, তোমার স্টাডিটা কমপ্লিট করে তুমি সেনজেনে যাও, অথবা তুমি স্টাডির মাঝখানেও তুমি সেনজেনে মুভ করতে পারবা। যেমন আমরা একটা কথা খুব সহজে বলি যে মালয়েশিয়া স্টুডেন্ট কেন যাবে। অনেকের প্রশ্ন হচ্ছে ভাই আমি 5-6 লাখ টাকা বা 4-5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাবো কেন, আমি ইউরোপে যাব অথবা আমি সেনজেনভুক্ত কোনো একটা জায়গায় যাব। কিন্তু এইটা তাকে বোঝানো কষ্ট
বাট আমরা চাই বুঝাইতে যে ভাই মালয়েশিয়া গেলে কিন্তু মালয়েশিয়াকে পাথওয়ে হিসাবে ইউজ করা যায় ইউএসএ এবং ইউরোপ খুব সহজে। মালয়েশিয়াতে 3 বছর বা 2 বছর তুমি যদি পড়ালেখা করো, তুমি চাইলেই কিন্তু মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করে সেনজিনভুক্ত যে কোনো কান্ট্রির যে কোনো বিশ্ববিদ্যালয় যেগুলো অ্যাকসেপ্টেড হয় সেখানে তুমি অ্যাপ্লাই করলে আইএলসটা দিয়ে মালয়েশিয়ায় গিয়ে তুমি সহজেই কিন্তু মুভ করতে পারো, যা কিনা বাংলাদেশ থেকে তোমার জন্য 80-90% কঠিন। কি কি জিনিস আছে যেগুলা স্টুডেন্টরা যখন আপনাদের কাছে আসে ওনারা বুঝেন না, যেগুলো আপনার মনে হয় যে ওনারা জানলে আগের থেকে ভালো হতো? আমার কাছে খালিদ ভাই সবচেয়ে বেশি মনে হয় যে স্টুডেন্টদের যাওয়ার আগে একটা প্রিপারেশন যদি নেয়, ইভেন গার্জিয়ান সহ, যে বাংলাদেশে কী টাইপের স্টুডেন্ট হয়। ধরেন যারা একদমই স্টুডেন্ট, মানে তাদের চিন্তাই হচ্ছে যায় আসে পড়ালেখা করবে, সেখানে পড়ালেখা করলে হয় বাংলাদেশে চলে আসবে অথবা ওইখানে তার নিশের কাজগুলো এসে করবে। সে ফাইন্যান্সে পড়ালেখা ফাইন্যান্সে যাবে, আইটিতে পড়ালেখা করলে আইটিতেই চাকরি বাকরি করবে। এইটার রেশিও আপনার খুব বেশি না, বিকজ অফ এই যে আইএলটিএস দিবে, রেজাল্ট ভালো করবে, করে তারা হচ্ছে টাকা পয়সা খরচ করে পড়ালেখা করবে, এইটার থেকে বেশি আমরা পাই যারা হচ্ছে তাদের নির্দিষ্ট কোনো টার্গেট নাই, তারা নির্দিষ্ট জানে না যে ওইখানে গিয়ে কী পড়ালেখা করবে বা তাদের কেরিয়ার কী হবে, তাদের ফিউচার কী হবে, কিছুই জানে না। তারা শুধু আসে যে আমার ভাই কোনো রকমের বর্ডারটা পার হয়ে ওই দেশে আমাকে ফালাই দেন। এই ক্ষেত্রগুলো আমরা বেশি পাই। তবে দুইজনের জন্যই সাজেশন হচ্ছে যে একটা স্টুডেন্ট ভিসা অবশ্যই তাকে মাথায় রাখতে হবে, সে একজন স্টুডেন্ট হিসাবে যেখানেই যাচ্ছে পড়তে যাবে। তাহলে যে তার স্টুডেন্ট তার যে কাজগুলো করা দরকার, তার রেজাল্ট আমি ধরে নিয়েছি বাই এনি চান্স ভালো খারাপ হইতে পারে, সেটা আসলে খুব কম, মানে আপনার 50-60% রেজাল্ট থাকলেই কিন্তু পৃথিবীর মোটামুটি সব দেশই অ্যালাউ করে। বাট আমি ভর্তি হইতে পারবে কি পারবে না সেটা পরে, বাট অ্যালাউ করে ক্রাইটেরিয়াতে 50-60% হইলে এনাফ। এখন তার কিন্তু জানতে হবে যে 50-60% আমার আছে, তাইলে আমি আইএলটিএসটা যদি দেই তাহলে কিন্তু আমার অনেক ক্ষেত্রে ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্টে চান্স পাওয়া যায়। চান্স পাইলে আমার যেটা হয়, ভালো ইউনিভার্সিটি বা ভালো সাবজেক্টে অনেক সময় খরচটাও কমে যায়। সো আমি যখন আয়ারল্যান্ডে গেছি আমি কোনো এজেন্সি এগুলো ব্যবহার করি নাই। সো আমি 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, তার মধ্যে একটা আমাকে অ্যাকসেপ্ট করছে, আরেকটা করে নাই। যেটা অ্যাকসেপ্ট করছে ওটা তারপর আমি ডিএইচএল দিয়ে ভিসা করে, ওটা অবশ্য অনেক আগের কথা, তখন ছিল না এত অপশনস, করে আমি চলে গেছি। আমার মনে হয় মেইন যে বেনিফিট যেটা আপনারা দেন বা অন্য যারা আছেন যারা স্টুডেন্ট কাউন্সিলিং নিয়ে কাজ করেন তারা দেন, সেটা হলো গিয়ে ডিফারেন্ট নলেজ, যেটা আমার একার পক্ষে পাওয়া সম্ভব হইতো না। আমি বুঝাই বলি আপনাকে, ধরেন এই যে 2 মিনিট আগ পর্যন্ত আমি জানতামই না যে ইটালিতে ফ্রিতে পড়া যায়, এবং আমার রিসার্চে কখনো আসতো না হয়তো এই জিনিসটা। ধরেন আমি আয়ারল্যান্ডে রিসার্চ করতেছি, চলে যেতাম। আপনার কাছে এসে যখন আমি পুরা কাহিনী বলতেছি যে ভাই আমার এত টাকা আছে, এটা হইলো আমার রেজাল্ট, আপনি আমার বলেন, তখন যায় আমি অনেক কিছু জানতে পারতেছি যেগুলা ইন্ডিভিজুয়ালি আমার যদি এত সময় থাকতো তাহলে কি আমার রেজাল্ট 4.5 হইতো, তাই না? তাহলে তো আমার ভালোই হইতো রেজাল্ট, আমি তো ভালো না দেখেই আমার এই অবস্থা। সো আমার মনে হয় ওইটাই প্রবাবলি মেইন বেনিফিট, কারণ অ্যাপ্লাই তো সবাই করতে পারে, অ্যাপ্লাই করার এমন কি, এবং তারপরে ভিসার অ্যাপ্লাইও এমন জটিল কিছু না, ভিএফএস ওগুলো সবাই মোটামুটি বুঝি। আই থিঙ্ক ওই ফার্স্টের যে এডুকেশন পার্ট যে না বোঝা, কারণ এটা তো ইরিভার্সিবল ডিসিশন। আমি যদি চলে যাই তো আমি চলেই গেলাম, এখন তো আমি হঠাৎ করে আবার আরেক জায়গায় যেতে পারবো না, সব শেষ। সো ওই জিনিসটাই আই থিঙ্ক মেইন, যেটা অনেকে বুঝে না যে এই জন্য এটা দরকার। ওইটাই বললাম যে ভাইয়া, যে ধরেন সেই স্টুডেন্ট, প্রথমত সেই স্টুডেন্ট হিসেবে আমাদের যেমন একজন ডক্টরের কাছে গেলে কি হয়, তার রোগটা খুলে বলতে হয়, একজন লয়ারের কাছে গেলেও কিন্তু রোগটা খুলে বলতে হয়, অ্যাকচুয়াল তার প্রবলেমটা কি। তো স্টুডেন্টদেরকেও আমরা বলি যে আসলে আগে আমাদের কাছে ঘটনাটা খুলে বলো, অ্যাকচুয়াল তোমার বাবার অ্যাকাউন্টে টাকা আছে নাকি তোমার চাচার অ্যাকাউন্টে আছে। আমরা দুইটাকেই কিন্তু পারি, ম্যাচ করতে পারি। তুমি তাহলে বলো, অনেক সময় স্টুডেন্টরা যেটা হয় আমরা শিখছি দেখতে দেখতে, যে তার চাচার অ্যাকাউন্টে টাকা আছে, সে বলতেছে আমার বাবার অ্যাকাউন্টে টাকা আছে। যখন আমরা ভিসা ফাইল করতে গেছি সে এখানে ধরা, আমরা ভিসা ফাইলটাতে তারা সাকসেস পাই নাই বা আমাদেরকে আবার স্ট্রাগল করতে হয়েছে। তো স্টুডেন্টশিপের জায়গায় যদি সে একদম ক্লিয়ার থাকে, যেটা আপনি বললেন যে আপনি নিজে করছেন, তাদেরকে আগে নিজে করার মতো একটা সক্ষমতা অর্জন করা উচিত। তারা অ্যানালাইসিস করতে পারে, ঘাটতে পারে, ইউটিউব দেখতে পারে, ইউনিভার্সিটিকে মেল করতে পারে, সেগুলো থেকে যে রিপিটটা আসবে আমাদের কাছে কেন আসে, অ্যাকচুয়াল ঘটনা তো এটাই, যে একজন কাউন্সিলর বা একজন এজেন্সির কাছে কেন যায়। সে তো একটা স্টুডেন্ট যখন 6.5 পায়, 7.5 পায়, রেজাল্ট ভালো থাকে, ইউনিভার্সিটি রিসার্চ করতে পারে, সাবজেক্ট সে বুঝতে পারে, কোন দেশে যাবে, টাকা পয়সা কী লাগে, এগুলো সব অনলাইনে আছে। আমাদের কাছে আসে কারণ আমরা বিগত ধরেন 100, 200, 300 স্টুডেন্টকে যখন ভিসা করছি, তখন আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখছি অ্যাকচুয়াল বাধাটা কোন জায়গায় গিয়ে পড়ে, বা এই স্টুডেন্টটার প্রোফাইলে কোথায় গিয়ে সে
বাধা পড়তে পারে। এখন ধরেন একজন স্টুডেন্ট সে নিজে নিজে করতেছে, আমি বলতেছি না নিজে নিজে করে না, আপনার মতো অনেকেই নিজে করে বাংলাদেশ থেকে বিদেশে পড়ালেখা করতে যাচ্ছে, স্কলারশিপ নিচ্ছে বিভিন্নভাবে। কিন্তু ধরেন একজন হচ্ছে সে জানে না, বুঝে না বা বুঝতেছে না, বা গার্জিয়ান, যারা গার্জিয়ান আছেন তারা অনেক সময় ডিসিশন নিতে পারতেছে না যে আমার ছেলেটাকে কোথায় দিলে ভালো হবে। তখন আমরা আসলে সুন্দরভাবে তাকে বুঝাই বলতে পারি যে ভাই আপনার এই প্রোফাইলে আপনার ছেলেকে এই জায়গায় দেওয়া উচিত, কারণ এইগুলো হচ্ছে কারণ। আপনি এখানে গেলে বাধা পড়বেন না, কারণ আমরা অলরেডি বাধা পড়তে পড়তে আমরা দেখছি বিগত 50, 100, 200 ফাইল করতে গিয়ে যে হ্যাঁ এই স্টুডেন্টটার এই ঘটনার কারণে সে ভিসাটা পায় নাই। সেগুলো আমাদের অলওয়েজ আমরা রিসার্চ করি, আর&ডি পার্ট থাকে, দেখি কোথায় কোথায় ভিসা হচ্ছে না, এগুলোকে আমরা পরবর্তীতে ওই কান্ট্রিগুলোর জন্য সলিউশন নিয়ে আসি যে কীভাবে করা যায়। যদি মাস্টার্সের কথা বলি তাহলেও কি দেশের লিস্ট মোটামুটি একই রকম থাকবে বাজেটের হিসাবে, না বদলাবে? অলমোস্ট একই রকম, কারণ হচ্ছে আপনার দেখেন যে মাস্টার্স হচ্ছে 1 বছর বা 1.5 বছরে কমপ্লিট করবে, আর ব্যাচেলর 4 বছর করবে, শুধু এটাকে ভাগ করলেই হয়। তবে মাস্টার্স বা পিজির ক্ষেত্রে, পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে একটু ডিফারেন্স ভিউতে আসে, কারণ ভিসা প্রক্রিয়াতেও কিছুটা মানে আপনার শিথিল থাকে কম বেশি। কারণ যারা মাস্টার্স করতে যায় তাদের যদি এখানে এক্সপিরিয়েন্স দেখানোর একটা ব্যাপার থাকে, স্টাডি গ্যাপ বা অন্যান্য বিষয়গুলো একটা ফলো আপে থাকে, মাস্টার্সে অনেক ক্ষেত্রে দেখছি আমরা 15 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যালাউ করে বিভিন্ন দেশ। কিন্তু ব্যাচেলরের ক্ষেত্রে 3, ম্যাক্সিমাম 4, ম্যাক্সিমাম 5, সেটাও মানে খুব রেয়ার যে 5 বছর আপনি কোনো দেশ স্টাডি গ্যাপ অ্যালাউ করবে। তো যখন মাস্টার্সে যাবে তার যখন আমরা পুরা ফাইলটাকে মানে তার সিস্টেমে আমরা গুছাই দিব, ভিসা রেশিও অনেক বাড়ে ফ্রম ব্যাচেলর। বাট ব্যাচেলরে যে কম তা না, ঠিকমতো ফাইল করলে ব্যাচেলর ভিসা রেশিও অনেক। সব বেশিরভাগ মানুষ আপনাদের কাছে কি ব্যাচেলরের জন্য আসে না মাস্টার্সের জন্য? দুইটাতেই আসে ভাইয়া। না বেশি কোনটার জন্য আসে? যদি আপনি বেশি বলেন তাহলে ব্যাচেলর অফকোর্স। আর মাস্টার্সের ক্ষেত্রে কিছু কান্ট্রি যদি স্পেসিফাই করেন তাহলে কিছু দেশে কিন্তু মাস্টার্স বেশি, বিশেষ করে ফিনল্যান্ডে। ফিনল্যান্ডে মাস্টার্স বেশি বিকজ অফ, আমি একটু ইন্টারেস্টিং ব্যাপার বলি, ফিনল্যান্ডে আপনার ওয়াইফ ফ্যামিলি সাথে করে নিয়ে যাওয়া যায়। বাট আপনি ইতালি বা আয়ারল্যান্ড বা অন্যান্য জায়গায় সাথে করে নিয়ে ফ্লাই করবেন এই সুযোগটা কিন্তু নাই। তো যারা অলরেডি মাস্টার্স করে বা 10 বছরের বা 7 বছরের স্টাডি গ্যাপ হয়ে যায়, তার অলমোস্ট বাংলাদেশে বিয়ে শাদী করে মোটামুটি সেটেল। তো তখন যারা বিদেশে পড়তে যাবে চিন্তা করে, তারা আসলে কোথায় যাবে? তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে চিন্তা করে আমার স্পাউস বা আমার বাচ্চা বা ডিপেন্ডেন্ট কাউকে নিয়ে যেতে হবে। তখন তারা বেশিরভাগ ফিনল্যান্ডে, মাস্টার্সে যারা আছে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করে, অথবা ডেনমার্কে বা সুইডেনে। এই নর্দিক এই কান্ট্রিগুলোতে 4-5টা কান্ট্রি আছে যারা সরাসরি নিয়ে যাওয়ার একটা পারমিশন দেয়, বা উইদিন 1 মান্থের মধ্যে আপনি চলে যাওয়ার পরে আপনি ওই পেপারসটা এখানে ওনাদেরকে সাবমিট করলে ওটা দিয়ে টিআরসি হয়ে যায়। এমন কোনো দেশ কি আছে রকিব ভাই যেই দেশগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি তার মধ্যে যেই দেশ আমাকে পাসপোর্ট দিবে না? কারণ আমার তো অনেকগুলো উদ্দেশ্য, বাট একটা খুব গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হইলো যে আমি ওই দেশের সিটিজেন হব। সো এই ধরেন ইটালি আমাকে ফ্রিতে পড়াইতেছে কিন্তু পাসপোর্ট দিবে না, তাহলে ইটালি বাদ, যতই ফ্রিতে পড়ায়। সো এরকম কি কোনো দেশ আছে? এইটা ইউরোপের ম্যাক্সিমাম দেশেই এরকম কোনো চান্স নাই যে আপনাকে পাসপোর্ট দিবে না। তবে এটা অনেকেই জানে না, আজকে আমি একটু বললে ভালো হয়। মাল্টাতে যাওয়াটা সহজ, কিন্তু পাসপোর্ট পাওয়াটা অন্যান্য ইউরোপ সেনজেন বা অন্যান্য যে জায়গাগুলো থেকে মাল্টা একটু কঠিন। ঠিক আছে, তবে যাওয়াটাই কিন্তু আমরা মনে করি আগে ইম্পর্টেন্ট। দেন আপনি যখন ওই মাল্টায় ঢুকবেন, মাল্টায় আসলে খুব বেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে থাকে না বা সারা জীবনের জন্য পাসপোর্ট নেওয়ার চিন্তা করে না। আপনি জানেন হয়তো বা মাল্টা একটা ট্যুরিজম প্লেস, ওইখানে সব ফরেনার বা সবাই আসলে ঘুরতে আসে। মাল্টায় যেহেতু কাজ সবচেয়ে বেশি অন্যান্য জায়গার থেকে, এই মুহূর্তে আপনিও জানেন ইউরোপের চাকরির বাজারটা কি কঠিন চলছে, সেই জায়গায় মাল্টা সবচেয়ে সহজ কাজ পাওয়াটা। আপনার যেহেতু ট্যুরিস্ট প্লেস, হোটেল, রেস্টুরেন্ট, অন্যান্য জায়গাগুলো খুব সহজেই কাজ পাওয়া যায়। আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু টার্গেট একটাই, যারা মধ্যবিত্ত পরিবার থেকে যায়, যে আমি গিয়ে নিজে টাকা ইনকাম করে নিজে চলাফেরা করব, নিজে পড়াশোনা করবো, লাগলে কিছু বাংলাদেশে পাঠাবো। মাল্টা সহ ইউরোপের কয়েকটা দেশে সুবিধা হচ্ছে বছরে আপনি 2 মাস ফুল টাইম চাকরি করতে পারবেন। সো মাল্টাতে যদি ফুল টাইম কেউ চাকরি করে, অন অ্যাভারেজ আমাদের বিগত যে স্টুডেন্টগুলো আছে তাদের এক্সপিরিয়েন্সে আপনার 4000 বা 5000 অ্যারাউন্ড কাছাকাছি ইউরো তারা ওই 2 মাসে হচ্ছে প্রতি মাসে ইনকাম করে। 10,000 ইউরো যদি সে 2 মাসে ইনকাম করে, আর প্রতি মাসে অন অ্যাভারেজ 1800, 1500, 2000-এর কাছাকাছি যখন ইনকাম করে, গড় মিলিয়ে দেখা যায় যে ওর থাকা খাওয়া খরচ বাদ দিলেও 10-15 লাখ টাকা সে উইন থাকে মানে পুরো বছরে, টিউশন ফি দেওয়ার পরেও।
সো মালটাকে এই জন্য বেশি চুজ করে। মালটা আরেকটা সুবিধা হচ্ছে 9 মাস আপনাকে পিএসডব্লিউ অফার করে, পোস্ট স্টাডি ওয়ার্ক। সো অন্যান্য দেশে এতটা অফার করে না যে আপনি 9 মাস হচ্ছে চাকরি খুঁজবেন, কাজ খুঁজবেন, থাকবেন। সো এই জন্য স্টুডেন্টদের তো আগে যাওয়াটা জরুরি অনেকের ক্ষেত্রে, মধ্যবিত্ত বা যারা, যে ইউরোপে আমি ঢুকে আপনি পড়ালেখা করে ওই 9 মাসের মধ্যে আপনি ফ্রান্সে যান, আপনি অন্যান্য জায়গায় যান, ইউ ক্যান। আমাকে বলেন তো ভাই, এটা কি আমি ডিসকানেক্টেড হয়ে যাওয়ার কারণে, যেহেতু আমার পড়াশোনা নিয়ে কাজ তো 2017 সালে শেষ, মাস্টার্সের পরে তো আমি আর কিছু করি নাই, সো এটা কি আমার না জানার কারণে, যে আমি কখনোই কাউরে শুনিনি মালটা গেছে। আমি সবাই শুনছি অস্ট্রেলিয়া গেছে, আমেরিকা গেছে, কানাডা গেছে, ইউকে গেছে, এই চারটেই মেইনলি। একটা সময় আমি জার্মানি অনেক শুনতাম, এখনও তো জার্মানি শুনি না। এর বাইরে আমি কোনোদিনও আমার কেউ এসে বলে না যে ভাই আমি তো মালটায় পড়ি। চেক রিপাবলিক শুনছি একটা, আমাদের পরিচিত এক ভাই আছে, কিন্তু মালটা কখনোই কেউ বলে না। আপনি শুনলে অবাক হবেন যে মালটায় যত দেশের ভিসা অ্যাপ্লিকেশন হয়, মালটা অলমোস্ট কাছাকাছি ভিসা অ্যাপ্লিকেশন। মানে ধরেন আমাদের যদি আমি 3-4টা ইউরোপের কান্ট্রি হিসাব করি, ফিনল্যান্ড বা আপনার সেনজিনের ধরেন সমসাময়িক 3টা কান্ট্রি, এর প্রায় কাছাকাছি অ্যাপ্লিকেশন পড়ে মাল্টা এবং ইতালিতে। ওয়াও। মানে আপনি তাহলে বুঝেন যে কী পরিমাণে আমরা ভিএফএসে যখন ডেট নিতে যাই, মোটামুটি একদম ডেট পাইতেও কষ্ট হয় যে মাল্টার ডেটগুলো পাওয়া। সো ইন্টারেস্টেডের কারণ হচ্ছে আপনি আমাদের ইকোনমি চিন্তা করলে বুঝবেন যে এরা হচ্ছে চিন্তা করে যে আমি গিয়ে অন্যান্য জায়গাগুলোতে ঢুকবো আর কি, অন্যান্য জায়গাগুলোতে কাজ করবো। বুঝতে পারছি। এই জন্য আর কি মাল্টায় প্রচুর স্টুডেন্ট যায়, যেহেতু সেনজিনভুক্ত, লোক লাইক ফ্যাসিলিটি সব একই অন্যান্য সেনজিনভুক্তের মতো। ভিসার ইস্যু যেহেতু দিচ্ছে, ওরা চায় যে ট্যালেন্ট। মাল্টায় একটা খুব ভালো একটা অপরচুনিটি দেয়, সেটা হলো আপনি যদি ওই দেশেই পড়ালেখা করে ওই দেশেই থেকে যান, তাহলে আপনার ট্যাক্স, আপনি যা পড়ালেখা করলেন সেটার 70% টাকা ইউ উইল গেট ব্যাক ফ্রম গভর্নমেন্ট। কীভাবে? আপনি যে ট্যাক্সটা দিতেন কম দিতে হবে, মানে আপনি 70% টাকা ট্যাক্সটা কম দিবেন, এটা বলে গেট কোয়ালিফাইড স্কিম। এইটার আন্ডারে গেলেই আপনি হচ্ছে মোটামুটি 70% টাকা আপনার পড়ালেখা, যদি আপনি হিসাব করেন যে 1000, তাহলে আপনি 700 ইউরো কিন্তু প্যাক পাচ্ছেন, 300 ইউরো দিয়ে পড়ালেখা করতেছেন। এটা কিন্তু আপনাদের টাকা দিবে না, আপনার যে ট্যাক্সটা দিতে হইতো আপনার ট্যাক্স কম দিতে হবে, ওটা ট্যাক্সে থেকে কাইটে কেটে অ্যাডজাস্ট হবে। ওকে, বুঝতে পারছি। এখন একটু ভালো স্টুডেন্টদের কথা বলি, যে আমি ভালো স্টুডেন্ট, আমি এসএসসিতে জিপিএ 5 পাইছি, এইচএসসিতে জিপিএ 5 পাইছি, আইএলটিএস দিছি 7, 7.5 এরকম পাইছি। এগুলো কিন্তু আমার আসল কথা না, আমি এমনি বলতেছি। আমার ব্যাচেলর শেষ, আমি মাস্টার্স করার জন্য ভাবতেছি, এবং ব্যাচেলর আমি করছি হলো ধরেন কোনো একটা টপ টিয়ার পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইত্যাদি ইত্যাদি, অথবা এই যে ড্যাফোডিল, নর্থ সাউথ, কোনো মানে মোটামুটি আমরা ভালো একটা জায়গা থেকে আমি ব্যাচেলর শেষ করছি। এখন আমি মাস্টার্স করতে চাই এখন, এবং আমার এই ক্ষেত্রে বাজেট ধরেন 25 থেকে 30 লাখ এরকম আমার বাজেট, প্লাস মাইনাস হইতে পারে ডিপেন্ডিং অন কি সিচুয়েশন আসে। এখন আপনি আমাকে বলেন আমার জন্য কি বেস্ট হবে। আমাকে একটা জিনিস বলেন, আপনার যে স্পন্সর বা যে আপনাকে স্পন্সর করবে তার কি পরিমাণের টাকা পয়সা আছে? তার ধরেন আনুমানিক, ওকে, তার একটা জমি আছে, আমি ধরলাম 50 লাখ 60 লাখ টাকা, সেটা বিক্রি করে ব্যাংকে রাখার মতো রেডি আছে, আই থিঙ্ক। হ্যাঁ, তাই তো? সে বিক্রি তাহলে করতে আপনি পারবে। ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড এই দুটো জায়গা আপনি চুজ করতে পারেন। যদি আপনি মনে করেন ইউএসএ করবেন বা কানাডা করবেন, ইটস আপ টু ইউ। সেটার জন্য আমরা এই মুহূর্তে আই এম নট গুড এক্সপার্ট ফর দিস। সো আমি ইউকে বা আয়ারল্যান্ডে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার যদি 50 বা 60 লাখ টাকা যদি আপনার স্পন্সরের ব্যাংকে থাকে, আপনার যদি 15, 16 বা 18 লাখ টাকার মতো অ্যারেঞ্জমেন্ট থাকে, যেটাতে আপনি অ্যাপ্লিকেশন করে আপনি যেতে চান, আয়ারল্যান্ড এবং ইউকে ওয়ান অফ দ্য বেস্ট ফর ইউ। মাথায় রাখতে হবে, আয়ারল্যান্ডে আপনি সেটেল হইতে পারবেন লুক লাইক আপনার মতো, আপনি যেভাবে হয়েছেন। ইউকেতে আপনি চাইলেই সেটেল হইতে পারবেন না। ইউকে সরাসরি আপনার পাসপোর্ট এখন স্টুডেন্ট ভিসায় অ্যালাউ করছে না। সো যারা মনে করছে যে ইউকেতে তারা পড়ালেখা করবে, কারণ ইউকে এডুকেশনে যেন আমরা জানি সবচেয়ে বেস্ট ওয়ান অফ দ্য কান্ট্রির মধ্যে একটা, কিন্তু সে ভবিষ্যতে এটা কিন্তু মানে একদমই আনঅফিসিয়াল যে থাকতে পারবে না, ব্যাপারটা এমন না। অনেক দিন লাগবে, অনেকগুলো প্রসিডিউর তাকে ফলো করে থাকতে হবে, অ্যাপার্ট ফ্রম আয়ারল্যান্ড বা অন্যান্য জায়গা। এটা যেটা ভাইয়া যেটা রেফারেন্স দিচ্ছে, এটা হলো গিয়ে নতুন একটা ল পাবলিশ হওয়ার কথা ইউকেতে, যে এখানে পাসপোর্ট পাইতে 10 বছর লাগবে। এখনো পাবলিশ হয় নাই, এখনো 5 বছর 6 বছরই লাগে। বাট যে দিকে অবস্থা যাচ্ছে মনে হচ্ছে যদি হয় তবে এটা মাথায় রেখে যাওয়াটা ভালো আর কি, যেহেতু সে স্টুডেন্ট ভিসায় যাবে। তো এইখানে আয়ারল্যান্ড বা ইউকেতে সে খুব সহজেই কিন্তু ভিসা, আয়ারল্যান্ডের ভিসাটা একটু মনে হয় টাফ, আমরা দেখছি বিগত যে এগুলোতে একটু টাফ, মানে মোটামুটি ইউকের থেকে। তবে ইউকে সেফ, ইউকেতে এই প্রোফাইলে ইজিলি তারা হচ্ছে ভিসা পেয়ে যাবে। ওকে, তারপর আমি থাকতে পারবো কি মনে হয়? থাকতে পারবেন।
থাকতে পারবেন। আপনি তো জানেন যে ভিসা যেহেতু এখনও আপনার ওইটা পাবলিশ হয় নাই গভর্নমেন্ট রুলসটা, সে চাইলে থাকতে পারবে। ওকে, মোটামুটি সব দেশেই আমি ব্যাচেলর শেষ করলাম বা আমি পোস্ট গ্রাজুয়েশন মাস্টার শেষ করলাম, এর পরের সিস্টেমটা আমাকে একটু বলেন তো, যে শেষ করছি এখন কি করে? প্রথমত হচ্ছে যে আপনি কি করছেন বা আপনি কিসে পড়ালেখা করছেন সেটাও একটা ইস্যু। তবে হ্যাঁ, আপনি বিদেশে মানে ইউরোপ বা এতে যেটাতেই পড়ালেখা করেন, ইটস নট বিগ ডিল। আপনি চাইলে আপনার কেরিয়ারকে অন্য কোনো পাতেও ট্রান্সফার করতে পারেন। এখন ডিপেন্ডস করতেছে, যদি আপনি মনে করেন যে আপনি একজন খুব ভালো মানের প্রোগ্রামার, তাহলে আপনি ট্রাই করতেছেন অ্যামাজন বা এই টাইপের কোম্পানিগুলোতে। আপনি ট্রাই করলে আপনি যদি ওইখানে পেয়ে যান, তাহলে আপনি থাকলে চাকরি বাকরি হয়েছে আপনার, হচ্ছে ওইখানে আপনি মোটামুটি ওই চাকরি বুঝছি। আপনি আমাকে হয়ে গেছে। আমি ঘুরে জিজ্ঞেস করি জিনিসটা, সব দেশে কি আমাকে মোটামুটি সেম টাইমই দেয় চাকরি খোঁজার জন্য? না, সব দেশ দেয় না। আপনার মাল্টাতে আমি বললাম 9 মাসের আছে, অন্যান্য জায়গায় আপনি 2 মান্থ অথবা 3 মান্থ অথবা 6 মান্থ, হ্যাঁ, এটা ডিপেন্ডস অন কোন কান্ট্রিতে আপনি থাকতেছেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা এক্সটেন্ড করা যায়, যে এমন না যে আপনি 1 মাসে চাকরি পান নাই আপনাকে চলে আসতে হবে। এক্সটেন্ড করে আনটিল 1 ইয়ার পর্যন্ত আপনি এটাকে কনভার্ট করতে পারেন, বাট ডিপেন্ডস অন কোন কান্ট্রিতে আপনি, ওদের লতে কী বলতেছে, এটা হচ্ছে এইসব। তবে আপনি ধরে রাখেন 1 ইয়ার পর্যন্ত আপনি অন অ্যাভারেজ সব জায়গায় আপনি কাস্টমাইজ করে এক্সটেন্ড করে আপনি চাকরি খোঁজার জন্য সময় পাবেন। তবে আই থিঙ্ক আমাদের এক্সপিরিয়েন্স বলে এত স্টুডেন্টের যারা গিয়েছে, কেউ আসলে ওই সময়টা নেয় নাই। আপনার স্টুডেন্টশিপ শেষ হওয়ার আগে থেকেই তারা মোটামুটি ওই যে জবগুলো করতেছিল, পার্ট টাইম যে জবগুলো করে, এখান থেকে তাদের সোর্স অলরেডি হয়ে থাকে, তারা হচ্ছে ফুল টাইমে কোথায় জয়েন করবে। তো মোটামুটি আমাদের কেসে 1 to 2% মেবি আমরা দেখছি ব্যাক করছে বাংলাদেশে বাই এনি চান্স কোনো কারণে, বাট বাকিরা কিন্তু সবাই সেটেল। এটা তো সবাই জানে যে এমন খুব মানুষ খুব কমই আছে যে বিদেশে গেছে তারপর আবার চলে আসছে, এরকম খুব কমই আছে। আমাকে একটু 2টা ডকুমেন্টের লিস্ট বলবেন ভাই, জেনারেল, স্পেসিফিক্স আলাদা হইতে পারে, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমার কি কি লাগবে, এটা প্রথম বলেন, তারপর আমরা ভিসাটায় যাব। আচ্ছা, আমরা একটু যাই ইতালিতে যাই। ইতালির অ্যাপ্লিকেশনটার জন্য আপনার প্রথমত আপনি স্টুডেন্টের লাস্ট এডুকেশনটা ফলো করে ওরা বেশি, বাট সবগুলাই এডুকেশন সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট। ওকে। এবং অফকোর্স আপনাকে মেইন কপি, যেটা আমরা বলি হচ্ছে প্রফেশনাল না, আপনি মেইন কপিটা উঠাইছেন এমন একটা সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এই 2টা জিনিস লাস্ট যত এডুকেশন আছে আপনার সবগুলো, আপনার এসওপি সোর্স অফ পারপাসটা কী হবে আপনার, তারপরে ব্যাংক স্টেটমেন্টের, এগুলো রেডি রাখতে হবে। বাট শুধু অ্যাপ্লিকেশন যদি আপনি করেন, লাস্ট এডুকেশন সার্টিফিকেট, এসওপি, সিভি, ইউরোপা সিভি, ছবি, পাসপোর্টের কপি, এগুলো দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আইএলসে অফকোর্স আইএলস রেজাল্ট থাকলে আইএলস দিবেন, না থাকলে এমওআই, ইংলিশ প্রফিসিয়েন্সি যাই থাকুক। ওকে, এমওআইয়ের ব্যাপারটা আমরা ভিডিও শুরু হওয়ার আগেই আলাপ করতেছিলাম। আমাকে বলেন তো, যে অনেকে থাকেন, দুইটা প্রশ্ন। অনেকে বলেন যে আমি আইএলস দিব না, আমি ইংলিশ মিডিয়াম কোথাও পড়ছি, আমার এমওআই আছে, আমি কি পারবো নাকি, এটা একটা। আরও একটা গ্রুপ আছে যারা বলবেন যে আইএলস দিব না, কিন্তু এগুলা দিছি, ডুওলিঙ্গো, তারপরে আরও যা যা আছে ওগুলার কোনো একটা দিয়েছি। সো আমাকে একটু ভেঙে বলে যে ইনারাও কি পারেন নাকি যাই? জি, এনারাও পারেন। তবে যেমন গত বছরে আমরা ফিনল্যান্ডে এমওআই দিয়ে প্রচুর ভিসা পাইছি। ওকে। বাট এই বছরে তারা এমওআই দিয়ে নিবে না বলে নাই, বাট আইএলসকে ম্যান্ডেটরি করে দিছে এক প্রকারের। এমওআই থাকলে দিতে পারো, সমস্যা নেই। নাও দিতে পারে, ওরা অ্যাডমিশন নাও দিতে পারে। গত বছরে কিন্তু আইএলসের বাধ্যবাধকতা ছিল না ফিনল্যান্ডে। যারা ফিনল্যান্ডে এই বছর কাজ করতে তারা জানে, এই বছর থেকে মোটামুটি আইএলটিএস মাস্ট। এমওআইটাকেও রাখছে কিছু ইউনিভার্সিটি, 2-3টা ইউনিভার্সিটি এমওআইও অ্যাকসেপ্ট করে। বাট আপনি একবার চিন্তা করেন, যখন একটা দেশ পুরো চিন্তা করে যে আইএলসের উপরেই ঝুঁকে, বা ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে পিটি বা অন্যান্য জিমেট যেগুলো যদি দেয়, এগুলো ঝুঁকে সেই কাছ থেকে একজন স্টুডেন্ট ইংলিশ কোনো প্রফিসিয়েন্সি নাই, তাহলে তার ভিসাটা কাকে দিবে আগে? তাদের সিট অনুযায়ী যে আইএলস দিছে অফকোর্স তাকেই প্রেফার করে। এই স্পেশাল কেস যদি কিছু থাকে যে না কোনো কারণে, আমরা যেটাকে বলি ফিনল্যান্ডের রোলিং অ্যাডমিশন হয়, 3টা অ্যাডমিশন হয়, একটা রোলিং হয়, একটা হচ্ছে আপনার সরাসরি যখন তাদের অ্যাডমিশন প্রসেসটা চলে তখন, আরেকটা হইলো আপনার সিজনে, ধরেন কোনো কারণে সিটটা তাদের খালি হয়ে গেছে, সেই সময় একটা তারা অ্যাডমিশন প্রসেস চালায়। তো এইসব ক্ষেত্রে ছাড়া যদি আপনি একদম সেপ্টেম্বর ইনটেকের জন্য যাবেন ভাবেন, তাহলে আপনাকে আইএলস বা অন্যান্য বিষয়গুলোকে মাথায় রেখেই দিতে হবে, মানে আপনি ভিসা যদি চান। আমি সবসময় যেটা ভাবতাম, সো আপনি আমাকে বললেন আমি কোন জায়গায় ভুল, যে এমওআই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তাই না, মোড অফ ইনস্ট্রাকশন। সো এমওআই দিয়ে যারা অ্যাপ্লাই করে,
আমি সবসময় ভাবতাম যে তারা ইউনিভার্সিটির থেকে অফার লেটার পায়, কিন্তু তারা ভিসা পায় না, কারণ ইউনিভার্সিটি চায় তাদের টাকা নিতে, যে অ্যাডমিশন ফি নিতে। সো ইউনিভার্সিটি তাদের দিয়ে দেয় যে আসো, কোনো সমস্যা নেই। কিন্তু তারপর যখন এম্বাসির কাছে যায়, তখন এম্বাসি বলে যে ও তো ইংলিশই পারে না, ও ওই দেশে যায় কী করবে, ও তো ইলিগাল হয়ে যেতে পারে, চান্স আছে, এম্বাসির যা যা রিজন থাকে, এবং তারপরে সে তাকে রিজেক্ট করে দেয়। এটা কি আমি ভুল ভাবি? এইটা কিছুটা ভুল। ওকে। কারণ আমরা ফিনল্যান্ডে গত একটানা 2 থেকে 3 বছর, গত বছর থেকে কিন্তু আমরা এমওআই দিয়ে প্রচুর ভিসা পাইছি। এবং ডোন্ট টেক আদারওয়াইজ, যে স্টুডেন্টের ভিসা পাওয়ার কথা না, সেও এমওআই দিয়ে ভিসা পেয়ে তার বাচ্চা কাচ্চা বহুলা মান নিয়ে আল্লাহর মধ্যে ভালো আছে, বাহ। এবং সে পড়ালেখা করতেছে। হ্যাঁ। সো আপনার কথাটা যদি ঠিক হইতো, তাহলে হয়তো বা ব্যাপারটা এরকম হইতো না, তাকে আটকাইতো, কারণ সে অলরেডি 10 বছরের স্টাডি ক্যাম্প, সে কীভাবে তাহলে ভিসা পাইলো। সো যদি তারা বলে এমওআই দিয়ে আপনার ভিসা দিবে, এর মধ্যে আরেকটা কারণ থাকবে যে আপনার কি পরিমাণের ফান্ডিং সোর্স আছে। ভাই, স্টুডেন্ট ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন, যাই বলেন না কেন, এভরিথিং ডিপেন্ডস অন বিজনেস, ওই কান্ট্রিটার বিজনেস। আমি যখনই কাজ করতে যাই, আমি বলি যে আপনার অ্যাম্বাসেডর বা যারা ইন্টারভিউ নেয় সবাই বিজনেসম্যান, বিকজ অফ সে তার দেশের বিজনেসটাকে আগে দেখে। আপনার অ্যাজ এ স্টুডেন্ট আপনার সেই সক্ষমতা আছে কি না তার দেশে গিয়ে আপনি ওই টাকাটা খরচ করবেন। সো যদি আপনি ওই টাকা খরচ করার মতো সক্ষমতা থাকে, যদি সে এমওআই অ্যালাউ করে, তাহলে বুঝতে হবে আপনাকে ভিসা দিবে, কারণ তার দেশে তো ওই সময় স্টুডেন্ট বা আপনার ফান্ড দরকার। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি এমওআই ভিসা হয়ে গেছে, অনেক ভিসা হয়ে গেছে, আবার আইএলসও ভিসা হয় নাই। এটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলটা কী পরিমাণে স্ট্রং করা গেছে বা কতটুকু করতে পারছেন। হ্যাঁ, প্রোফাইল এই কারণে আমি বলি যে আপনি হয়তো বা নিজে করলে অনেক সময় সমসাময়িক যা চেকলিস্ট সেটাই ফলো করেন। আমরা যেটা করি অনেক সময় ওই চেকলিস্টের বাইরেও কিছু কাজ করি। এসওপি আমরাও লিখি, এসওপি আপনিও একটা স্টুডেন্ট হিসেবে লিখতে পারেন। এখন তো চ্যাট জিপিটির যুগে সহজ। এসওপি লেখা মানেই কিন্তু আপনার একটা আপনি পারপাস সার্ভ করে দিছেন, ব্যাপারটা এরকম না। কভার লেটার যখন আপনি লিখতেছেন ভিসা অফিসারের কাছে, এসওপি তো আছেই, ওই কভার লেটার আপনি কী লিখতেছেন সেটা হচ্ছে এসওপির থেকেও গুরুত্বপূর্ণ যখন আপনি ভিসা অফিসারের কাছে যাবেন। এসওপি আবার দুইটা সময় আমাদেরকে লিখতে হয়। একটা আমরা যখন অ্যাপ্লিকেশন করি, ভালো কোনো ইউনিভার্সিটি স্কলারশিপ পাইতে পারে এমন কোনো চান্সেস, এইসব ক্ষেত্রে আমরা যখন এসওপি লিখি আমরা ওইটাই মাথায় রাখি যে ওর স্কলারশিপ পাবে কি না, টিউশন ফি কোনো কারণে ডিসকাউন্ট পায় কি না, বা তার অ্যাডমিশনটা নিশ্চিত করা যায় কি না। আবার যখন আমরা ভিসা অফিসারের কাছে কভার লেটার লিখি, তখন কিন্তু তার ওই এসওপি থেকে কিছু ইনফরমেশনকে আমরা নেই, আর বাকি সব কিছু আমরা চেষ্টা করি তার যে স্পন্সর এবং তার যে ফাইন্যান্সিয়াল অবস্থা সেটাকে প্রোটেক্ট করার জন্য। সেটাকে যে কোনো মূল্যে আমরা চাই যে হ্যাঁ, সে ওয়েল এস্টাবলিশড, তোমার দেশে গিয়ে সে কাজও করবে না, থাকবেও না, চলে আসবে, এটাকে আমাদের প্রমাণ করতে হয়। সো এই জায়গাগুলো যদি ঠিক থাকে, আপনার ভিসা মোটামুটি। ভিসার কথা যেহেতু চলে আসলাম, সো নেক্সট কোয়েশ্চেন আমি এটাই করতাম যে আমাকে বলেন যে একজন ভিসার অ্যাপ্লাই করার জন্য জেনারেলি এক এক এম্বাসি তো এক এক নিয়ম ঠিক আছে, কি কি ডকুমেন্ট লাগে একটা ভিসার অ্যাপ্লাই করার জন্য? ভিসার মোটামুটি সব দেশে আমরা যেগুলো কাজ করি ইউরোপে সব জায়গায় মোটামুটি একই রকম স্ট্রাকচার। তার স্পন্সরটা আমি সবার আগে বলি, স্পন্সরটা দেখাইতে হয় এমন একজনকে সে কতটুকু ফান্ড তার ব্যাংকে এই মুহূর্তে আছে, সে কি করে, সে কি বিজনেস করে বা চাকরি করে। বাংলাদেশে একটা বড় আপনি জানেন যে প্রবণতা ট্যাক্স রিটার্ন না দেওয়ার একটা প্রবলেম। আপনি ভিসা ফাইল করলে আপনাকে ট্যাক্স রিটার্ন করছে এমন একজনকে স্পন্সর করাইতে হবে। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হয় তার ব্যাংকে কীরকম আছে। যেমন যদি 20 লাখ টাকা কথা বলা থাকে, 20-25 লাখ টাকা তার আছে কিনা, অবশ্যই বেশি থাকবে। স্পেসিফিক বলা হয় যে আপনার 1 বছরের খরচ যদি থাকে, তাহলে আপনি সেই স্পন্সর করতে পারে। লাইক ধরেন 10,000 বা 14,000 সামথিং। তো সেই জায়গায় আপনি 14,000 ইউরো যারা আছে, এটার ইকুইভ্যালেন্ট যে টাকাটা হবে সেটা দিয়ে সে স্পন্সর করতে পারে। বাট আমরা বলি তুমি এর থেকে বেশি রাখো। ধরে নিলাম 20-25 লাখ টাকা তার অ্যাকাউন্টে আছে, তার ট্যাক্স ফাইল রিটার্ন সব ঠিক আছে, বিজনেস বা তার সোর্স অফ ফান্ড SOF যেটাকে আমরা সোর্স অফ ফান্ড বলি সেটা পারফেক্ট, সে কোত্থেকে ইনকাম করে সব ডকুমেন্ট আছে, ব্যাংকে রিফ্লেক্ট করতেছে। সোর্স অফ ওয়েলথ মানে যেটা তার আসলে এই টাকাগুলো মিস করলেও তার সোর্স মিস করতে পারে, কিন্তু তার গোল্ড আছে, তার জমি আছে, তার সেল করার মতো ভাড়া পাচ্ছে কোথাও থেকে, এগুলো যদি ঠিক থাকে তাহলে ভিসাটা মোটামুটি ইনশিওর করা যায়। বাকিটা লাখ। ওকে, সো স্পন্সরের এটুক গেল, আর কি কি লাগবে? আর তেমন কিছু না, তার যত প্রিভিয়াস এডুকেশনাল ডকুমেন্ট, তার হচ্ছে যেই ইউনিভার্সিটি থেকে সে অফার লেটার পাইছে সেই ডকুমেন্টগুলো দিলেই মোটামুটি এই ডকুমেন্টগুলোই এম্বাসিতে চায়, আর খুব বেশি কিছু না। আমাকে একটু খুব বেশি আর প্রশ্ন করব না, আমাকে একটু ভেঙে বলেন তো ভাই, যে একজন আপনার অফিসে আসছে,
একটু পুরো প্রসেসটা আমাকে বলেন যে প্রথমে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট আসলে কি হয়, তারপরে আপনারা কি করেন, তারপরে কি হয়, পুরোটা একটু বলেন। অ্যাজ এ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি কাউন্সিলিং করা আমার জন্য সহজ। হ্যাঁ। একটা স্টুডেন্ট যখন আমাদের কাছে আসে, বাই এনি চান্স কোথাও থেকে আমাদের নাম শুনছে, অ্যাড দেখছে বা কিছু, বা খালিদ ভাইয়ের প্রোফাইল থেকে দেখছে, যেহেতু খালিদ ভাইটার পার্টনার, তো ওইখানে কি হয় যে স্টুডেন্ট আমাদের কাছে একটা কান্ট্রি নিয়ে আসে, অথবা সে হাতের তাই সে জিজ্ঞেস করে আমার জন্য এই প্রোফাইল আমার কোনটা ভালো। আমাদের একজন কাউন্সিলর, ওনারা মোটামুটি সবগুলা দেশকেই যেন রিপ্রেজেন্ট করতে পারে, সেটা এমন কাউন্সিলরদেরকে আমরা ট্রেনিং করি এমনভাবে, তার প্রোফাইল অনুযায়ী তাকে বলছে যে ধরেন আপনি এই মুহূর্তে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন। ওনার কি স্টুডেন্টের কি টাকা দিতে হয়েছে কোনো? না, ওকে। কোনো টাকা লাগে না, একদম ফ্রি অফ কস্টে সে আসবে, অফিসে বসবে, আমরা চেষ্টা করি তাকে যথেষ্ট আপ্যায়ন করার, তো সে এসে কি খাওয়ান? কাউন্সিলিংটা নেবে। ভাই আমরা চেষ্টা করি মোটামুটি একটা কফি খাওয়ানোর, যদি তার ক্ষুধা লাগে আমরা আসি, আমরা একসাথে লাঞ্চ করি, এরকম অনেক ঘটনা আছে, স্টুডেন্ট আসছে, গার্জিয়ান আসছে, আমরা লাঞ্চ করছি একসাথে। হ্যাঁ। তো আসলে আমরা তার প্রোফাইলটা যখন জানি, প্রোফাইলটা নেওয়ার পরে তার কান্ট্রিটা সেট হয়ে যায়, ভাই আমি এই কান্ট্রিতে যাব, এই সাবজেক্টে পড়তে যাব, তখন আমরা বলে দিই টোটাল খরচটা তার অ্যাকচুয়ালি কত আসতে পারে আনুমানিক, বিকজ অফ অনেক সময় ইউরো বা এই রেটগুলা অ্যাপ্রক্স। তো এটা দেওয়ার পরে সে বাসায় চলে যায়, গিয়ে ফার্দার আবার হয়তো বা চিন্তা করে, ফ্যামিলির সাথে ডিসকাস করে, বা যে জায়গাগুলো তার গ্যাপ থাকে সেই জায়গাগুলোকে সে পূরণ করার চেষ্টা করে আবার আমাদের সাথে গ্যাপগুলো আপনারা বলে দেন যে আমরা বলে দিই, আমরা তার পুরো প্রোফাইলটা দেখে অ্যানালাইসিস করে বলে দিই যে ভাইয়া এই জায়গায় আপনার এই জিনিস লাগবে। আমরা আগে কিছু মানে চেকলিস্টে জিজ্ঞেস করি, ভাইয়া এইগুলো কি আপনার আছে কিনা, এই টাকা পয়সাগুলো আপনার ব্যাংকে বা আপনার স্পন্সর আছে কিনা, এই ডকুমেন্টগুলো আছে কিনা। অনেক ক্ষেত্রে তারা যেহেতু জানে না, জানার জন্য আসছে, তারা বলে যে আমি একটু বাসায় যেয়ে তারপরে জেনে। তো যখনই জেনে তারা আবার আমাদের কাছে ফোন করে বা আসে, আমরা তখন ওদের ফাইলটা যখন স্টার্ট করব একটা চেকলিস্ট দিয়ে দিই, ভাইয়া এই ডকুমেন্টগুলো অ্যাপ্লিকেশনের জন্য দরকার হবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দেশে আপনার অ্যাপ্লিকেশন ফি থাকে, যেমন ইউনিভার্সিটি 100 ইউরো 200 ইউরো বা এরকম, সেই 100-200 ইউরোর টাকাটা ওরা হচ্ছে চাইলে নিজেরাও পে করতে পারে, চাইলে আমাদের মাধ্যমে পে করতে পারে, যেহেতু ওদের অনেক সময় কার্ড থাকে না, বা আমরা পে করে দিলে ওনারা হচ্ছে ফাইলটা আমাদের ওনাদের একটা আইডি হয়, যে আইডিতে ওরা কাউন্ট করতে পারি আমরা যে কোন স্টুডেন্ট কোন জায়গায়, সেই আইডি অনুযায়ী আমরা ফাইল প্রসেস শুরু করি। ইউনিভার্সিটিতে আমাদের অপারেশন টিম তাদের যা যা ডকুমেন্ট তৈরি করার, যেমন সিবি আপনি জানেন যে ইউরোপে বেশিরভাগই ইউরোপাস সিভিটা প্রয়োজন হয়, আমাদের লোকাল সিভিটা অ্যাকসেপ্টেবল হয় না। তো ইউরোপাস সিভি, এসওপি বা তার যে ডকুমেন্টগুলো দরকার হয়, আমরা ওই চেকলিস্ট অনুযায়ী নিয়ে অ্যাপ্লিকেশনটা করে দিই। অ্যাপ্লিকেশন হলে আপনার ক্ষেত্র বিশেষ, যেমন যদি মাল্টাতে হয়, মাল্টাতে আপনার উইদিন 3 ওয়ার্কিং ডেজ অথবা ম্যাক্স 7 ওয়ার্কিং ডেজের মধ্যে অফার লেটার ইস্যু হয়। একটু বলা ভালো, মাল্টার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলো, বা আসলে বললে ভুল হবে, বিশ্ববিদ্যালয় আসলে খুব নাই মাল্টাতে হচ্ছে কলেজ, বেশিরভাগ জায়গায় তাই। তবে মাল্টাতে কিন্তু আপনার অফার করে বিবিএ বা এমবিএ অফার করে লন্ডনের ইউনিভার্সিটি থেকে, সরাসরি তাদের দেওয়ার মতো অবস্থা নাই। একটা ইউনিভার্সিটির ভিতরে অনেকগুলো কলেজ থাকে এবং অনেকগুলো কলেজ মিলায় একটা ইউনিভার্সিটি হয়। আমি ট্রিনিটি কলেজ ডাবলিনে পড়ছি, ট্রিনিটি কলেজ ডাবলিনের মতো আরও 5-6টা আছে, সবাই মিলে হলো ইউনিভার্সিটি অফ ডাবলিন। সো আমার সার্টিফিকেটের গায়ে লেখা ইউনিভার্সিটি অফ ডাবলিন, কিন্তু আমি পড়ছি কিন্তু ট্রিনিটি কলেজ ডাবলিন। লুক লাইক আমাদের সিটি কলেজ। হ্যাঁ, আবার ধরেন আবার আমি যদি লোকাল এক্সাম্পল দিই, নর্থ সাউথে আমি পড়ছি হইলো বিজনেস স্কুল অফ বিজনেসে, যেটায় বিবিএ করছি আমি। যে স্কুল অফ বিজনেসের মতো অনেকগুলো স্কুল আছে নর্থ সাউথের, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি, সব মিলায় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। থ্যাংক ইউ যে আপনি এটাকে ক্লিয়ার করছেন। অনেকেরই এই প্রশ্ন যে ভাই আমি ওই কলেজে কেন যাবো। হ্যাঁ, ওটা আমি কলেজে তো পড়ছি, আবার কলেজে পড়বো। থ্যাংক ইউ ভাই, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আরও অনেকের। তো এই জায়গায় লেভেল ভিত্তিক পড়ালেখা হয়, তো সেইটাতে আপনার 3 to 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আসে, এবং আমরা ম্যাক্সিমাম কলেজ বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট যাই বলেন, ওদের সাথে কোলাবোরেশন আছে ফ্রম বাংলাদেশ, আমরা গ্লোবাল পার্টনার। তো ওইখানে 7 ডেজের মধ্যে অফার লেটার চলে আসলে তার একটা সিভিউ ডেট নিতে হয় সেন্ট্রাল ভিসা ইউনিট, যেটা মাল্টাতে, বিকজ অফ তারা যে আপনার ফাইলটা চেক করবে। আপনারা কি ভাই এক সময় একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন এবং ইউনিভার্সিটির কোনটা অ্যাপ্লাই করা হবে এটা কিভাবে ঠিক হয়? আমরা ঠিক করি যে বললাম আগে থেকে যে ওনার পিছনের যে এডুকেশন, সে কি পড়ালেখা করছে, সে আইটিতে করছে মানে সায়েন্সে করছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, সেটার উপর ডিপেন্ড করে আমরা ইউনিভার্সিটি চুজ করি যে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্টের উপর বেস্ট এই মুহূর্তে, এবং কোনটার উপরে স্টুডেন্টদের তাদের বেশি দেওয়া দরকার। সাপোজ ধরেন মাল্টাতে আমরা যখন ফাইল করি, দেখি যে কোন ইউনিভার্সিটি আইটিতে বেস্ট,
সবাই কিন্তু আইটিতে সাবজেক্টকে কোর্স বেসড না, সবাই বা আপনার নার্সিং আছে, আপনার হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, তো সবাই তো আসলে এটাতে বেস্ট না প্রত্যেকটা সাবজেক্টে। তো ওইটার উপর ডিপেন্ড করে ওদেরকে অফার করি স্টুডেন্টদেরকে, ভাই আপনি এই ইউনিভার্সিটি বা এই কলেজে এই সাবজেক্টটাতে যেতে পারেন, তারা এগ্রি করে, ঠিক আছে আমি যাব, দেন আমরা ওনাদের এখানে অ্যাপ্লাই করি। আপনার যে প্রশ্ন ছিল যে একাধিক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন হয় কিনা, যদি স্টুডেন্ট চায় যে আমি একাধিক করেন, তাহলে আমরা একাধিক করি। একাধিকের জন্য যদি অ্যাপ্লিকেশন ফি থাকে উনি দিয়ে দেয়। ওকে, সো অ্যাপ্লাই করলেন এবং তারপরে ইউনিভার্সিটি আপনাদের জানায়? ইউনিভার্সিটি আমাদের জানায় বলতে ইউনিভার্সিটি সরাসরি স্টুডেন্টকে জানায়, স্টুডেন্টের ইমেল থেকেই সব কিছু হয়। হ্যাঁ। স্টুডেন্টকে যখন জানায় বা আমাদেরকেও জানায়, কারণ যেহেতু আমরা পার্টনার, আমাদেরকে আসলে আমরা স্টুডেন্টকে পাস করি। ওকে, তো অফার লেটার আমি পায়ে গেলাম, আপনারা জানালেন বা ইউনিভার্সিটি সরাসরি আমার ইমেইলেই পাঠিয়ে দিল যে কংগ্রাচুলেশনস। এরপরে কি হয়? এরপরে কাহিনীটা খুবই মানে সবার জন্য একই, যে আপনার ভিএফএস। এরপরে কি আমি আবার আপনার কাছে যাই যে ভাই আমি তো অফার লেটার পাইছি, এখন ভিসা করেন? আপনাকে যদি আপনি আমার কনসালটেশন নেন, আনটিল আপনি বিমানে উঠে ইউনিভার্সিটি এনরোল করছেন, ততক্ষণ পর্যন্ত নেওয়া উচিত, মানে আমার সহযোগিতা নেওয়া উচিত যদি আমার কাছে আসেন। কারণ আমি জানি আপনার কোথায় কোথায় প্রবলেম হইতে পারে, তাহলে আপনার আর প্রবলেমটা হইলো না। আপনি যদি আমার কাছেই আসেন, তাহলে তো আপনি নিশ্চয়ই প্রবলেমের জন্য আসতেছেন না, খুব কম সময়ে আপনি ঘরে বসে যেন সার্ভিসটা পান, সেই জন্যই আমার কাছে আসেন। তো পুরো জিনিসটা আমরা স্টুডেন্টকে টাইম টু টাইম পাস করতে থাকি, যে ওনার কখন কোনটা করতে হবে। যেমন অফার লেটার আসছে, এখন উনি ভিসা ইউনিটে যাবে, এটার জন্য আমরা ডেটটা বলি, ভাইয়া ডেটটা নিতে হবে, আপনার ফাইলগুলো গুছাইতে হবে, ফাইল চেকলিস্টটা পাঠাই দিই যে ভাইয়া ভিসা ফাইল এই চেকলিস্টগুলো আপনার রেডি আছে কিনা, আপ টু ডেট আছে কিনা, ওনারা দিয়ে দেয়। দিলে আমরা ফাইলটাকে রেডি করি, ভিসা ইউনিট থেকে আমরা অ্যাপ্লিকেশনটা করে ডেট নেই, ইভেন ভিএফএসের একটা ডেট অটোমেটিক্যালি পড়ে যায়। এগুলার জন্য কি আপনি কোনো টাকা নিচ্ছেন না? না, এই কোনো কিছুর জন্য আমরা কোনো টাকা, ভিসার জন্য তো একটা ফি লাগে, ভিসার জন্য হ্যাঁ সবকিছুই এক এক মানে এম্বাসির এক এক ফি। হ্যাঁ, তো ওই যে বললাম আমি, প্রত্যেকটা দেশেই অন এভারেজ আপনার লাখখানেক টাকা বা 70-80 হাজার টাকার কাছাকাছি খরচ হয়। লাইক একজনকে ইন্স্যুরেন্স করতে হয়, অ্যাকোমোডেশন দিতে হয়, আপনার যেমন সিভিউ যেটা বললাম, সিভিউ বা সেন্ট্রাল ইউনিট ডেট নিতে হয়, ভিএফএস এ টাকা দিতে হয়, এগুলো স্টুডেন্টরাই পে করে, তারা নিজে থেকে পে করে। তো এই সব কিছু মিলে আপনার 70-80 হাজার টাকা সব ওভারঅল লাগে। তো আমরা আরেকটু ইনফরমেশন, যে সুইচ কেয়ারে যেমন একটা ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, যে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান আছে যে যারা হচ্ছে ইন্স্যুরেন্সটা লোকাল কোম্পানি থেকে নেয়, এটা রিফান্ড করতে পারে না বা রিফান্ড নিতে অনেক সময় লেগে যায়। আমরা সুইচ কেয়ারের গ্লোবাল পার্টনার ফ্রম বাংলাদেশ, বাট সরাসরি আমরা বাংলাদেশ থেকে হতে পারি না, আমরা লিথুনিয়া যেহেতু আমাদের কোম্পানি আছে আপনি জানেন, সেইখান থেকে আমরা হচ্ছে সুইচ কেয়ারের এই পার্টনারশিপটা নিয়েছি। আমাদের মাধ্যমে অনেকেই সুইচ কেয়ারের ইন্স্যুরেন্স করছে। এই সুইচ কেয়ার ইন্স্যুরেন্সটা ওরা রিফান্ড পায়, মানে বাই এনি চান্স আল্লাহ না করুক ভিসা যদি না হয়, এটা রিফান্ড পায়। তো এটা আমাদের একটা অ্যাডভান্টেজ অবশ্যই। তো এই সব কিছু মিলে 70,000 খরচ হলো, তারা ডেট নিল, ভিএফএসে গিয়ে যে ফাইলটা আমরা রেডি করে দিছি, আমরা আগে একটা ট্রেনিং করাই, যে অনেক সময় আছে আমরা ফাইল রেডি করছি, স্টুডেন্ট প্রিপেয়ার না থাকলে অনেক সময় তারা বুঝতে না পারলে ঝামেলা হয়। আমরা একদম পুরো চেকলিস্ট ধরে ফাইলগুলোকে বলে দিই, ভাইয়া তোমার এই ফাইলগুলো এইভাবে করা হয়েছে, তারা গিয়ে শুধু জমা দিয়ে আসে, ড্রপ করার পর একটা ইন্টারভিউ হইতে পারে, ইন্টারভিউ আসতে পারে। ইন্টারভিউ আসার আগে আমরা আবার 2-3 দিনের একটা ওদের মক ট্রেনিং করাই, যে ইন্টারভিউটা কেমন হইতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে, তার ফাইল থেকে কি হইতে পারে। তো ওইরকম ট্রেনিং হওয়ার পরে সে ইন্টারভিউতে বসে, যেদিন তাদের ডেট অনুযায়ী, দেন ডিসিশনস গোস টু। বুঝতে পারছি। পুরো জিনিসটা হইতে আসলে কতদিন লাগে? তো মাল্টার তো আমি বুঝলাম 7 দিন লাগে, এই এভারেজে বলেন সব মিলে। সব কিছু মিলায় আপনার ধরেন ইনটেক, যদি ইনটেক ওয়াইজ ডিপেন্ড করে, মাল্টাতে 4টা ইনটেকে বিভক্ত হয়। আপনার যেমন ইউকে বা আয়ারল্যান্ড, এই দেশগুলো 2টা ইনটেকে হয়, মেজর ইনটেক সেপ্টেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারি একটা ইনটেক থাকে। তবে সব কিছু মিলে যদি মাল্টায় ধরেন, তাহলে আপনি 1 থেকে 1.5 মাসে এভরিথিং ডান, বিকজ অফ ইনটেক হচ্ছে শর্ট। ভিসাও হয়ে যাবে 1 থেকে 1.5 মাস, সব কিছুর মধ্যে 2 মাস, কারণ আপনার ইনটেক হচ্ছে 4টা, সো 3 মাসের মধ্যে আপনাকে ডান করতেই হবে। সো এদের র্যাপিড ওদের চলতে থাকে ভিএফএস সিস্টেমগুলো। কিন্তু আপনি যদি ইতালি বা অন্যান্য জায়গায় চিন্তা করেন, ইতালিতে বছরে 1টা ইনটেক সেপ্টেম্বর, আর কোনো ইনটেক নাই। আপনার ফিনল্যান্ডে যদি সব করেন 2টা ইনটেক, তাহলে ফিনল্যান্ডে যদি আপনার ফাইল করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে সব প্রসেস 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে শেষ করতে হয়। 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়, আর বাকি 3 মাস ওই যে প্রথম থেকে ফাইল স্টার্ট করা বা চিন্তা ভাবনা করা সময় লাগে। এমন কিছু কি আছে যেটা আমার জিজ্ঞেস করা উচিত ছিল আপনাকে, বাট করি নাই? শুধু একটা জিনিস, যেটা হচ্ছে স্টুডেন্টরা পড়ালেখা করতে যাওয়ার আগে যেন স্টুডেন্টের চিন্তা করে এইটা আপনি তা একটু ভালোভাবে বলে দিতে পারেন। কারণ না হইলে এই যে বাংলাদেশে একটা স্টুডেন্ট কনসালটেন্সি বা এই ফার্মগুলোর একটা বিরূপ একটা জিনিস থাকে, সেটা আমরাও কিন্তু ফেস করি।
হোয়াট এভার আমরা গুড সার্ভিস দিই বা কী দেই সেটা ডিপেন্ডস করতেছে ক্লায়েন্টের উপরে। বাট যারা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে ফাইল করবে, স্টুডেন্ট ফাইল করবে চিন্তা করতেছে, কনসালটেন্সি হাউসে যাওয়ার আগে তারা যেন নিজেরা একটু স্টাডি করে রাইট রং জিনিসগুলো একটু অ্যানালাইসিস করে যায়, তাহলে কী হবে, কনসালটেন্সি হাউসের উপরে চাপ কমবে এবং প্রপার সিদ্ধান্ত দিতে, বা কেউ যদি ফ্রড করে, ঝামেলা করে, সে আগে থেকে ট্রেস করতে পারবে যে এই প্রতিষ্ঠানটা এই জিনিসগুলা ভুলভাল বলতেছে, যাওয়া যাবে না। এবং টাকা পয়সা লেনদেনের কোনো সুযোগ নাই ভিসা হওয়ার আগ পর্যন্ত, ইন কেস যদি না সেটা কোনো ওপেন ফি থাকে কারো। কিছু জিনিস আছে, যেমন ধরেন কেউ যদি আপনাকে বলে, এগুলো কমন সেন্স, বাট তারপরে আমি একটু বলি যে কেউ যদি আপনাকে বলে যে আপনি আমার এখানে আসেন, আপনি আমাকে 4 লাখ টাকা দিবেন, গ্যারান্টিড আপনারে আমি পৌঁছায় দিব, কোনো সমস্যা রোমান নেই। ভাই, পৃথিবীতে আমার জানা মতে আপনি যেহেতু একদম নিজেই ওইখানে আছেন আয়ারল্যান্ডে, কেউ কোনো ভিসাতে হ্যাঁ, গ্যারান্টেড বলে ভিসা দিতে পারে না। কারণ ভিসা অফিসার যদি আপনার চোখ দেখে মনে হয় যে আপনি আসলে ইন্টারভিউর সময় আপনি মানে রেডি না, বা ওর দেশে গিয়ে কিছুটা ঝামেলা পাকাবেন, দে ক্যান ক্যান্সেল। এবং একটা রিজন সে দিয়ে দিতে পারে, ভাই তোমাকে আমার দেশে মানে তুমি গিয়ে আর আসবা না, দ্যাটস দ্য কমন রিজন, আর তুমি আসবা না, সুতরাং আমি তোমাকে ভিসা দেই নাই। সো এগুলো হইতে পারে, এগুলো হইতে পারে। আরেকটা জিনিস যেটা আপনি অলরেডি বলছেন, আমি আরেকবার বলি যে কখনোই এমন হওয়া উচিত না আপনার যে আপনি যেহেতু বিদেশে যাইতেছেন পড়তে, এই জিনিসটা আপনি একটু ভাববেন যে যদি এমন হয় যে আমি একটা কাউন্সিলরের কাছে গেছি, আমি ফার্স্ট গ্লোবালের ভিতরে গেছি, উনি কি বলতেছে আমি কিছুই বুঝতেছি না, উনি আমারে বললো যে হ্যাঁ এটা লাগে, আমি বুঝলামই না উনি কি বললো, যে আইএলস কি 6.5 লাগে, 7 হইলে ভালো, 4 হইলে কেন হয় না, আমি কিছুই বুঝি না। এরকম যদি হয়, তারপর যদি আপনি ভিসা পান, তারপর যদি আপনি ওই দেশে যান, তারপরেও আপনার জীবন খারাপ হওয়ার চান্স অনেক বেশি, কারণ আপনার দিন দুনিয়ার নলেজ কম। সো আমাদের কারোর উপর 100% রিলাই না করে নিজেরও প্রত্যেকটা স্টেজ যেন আমি ভেরিফাই করতে পারি। আমি বলতেছি না যে আমি তো যাইতেছি আপনার কাছে যেন আমার কাজ কম করা লাগে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও আপনি যেন আমার ভুল কিছু বুঝায় না দেন, বুঝায় না দিতে পারি, ওইটা আমি তখনই বুঝতে পারবো যখন আমার একটু নলেজ আছে। জি, right. সো নিজের ওই জিনিসটার নিজের রিসার্চ করা উচিত, যেহেতু এটার বড় ডিসিশন। জি। তা আপনি আমাকে বলেন যে কোন কোন দেশে যাইতে চাইলে আমি আপনার কাছে আসবো। যে আমরা ফিনল্যান্ড, আমরা প্রথমত ফিনল্যান্ডে কাজ করি, আমরা ইতালি কাজ করি, আমরা মাল্টাতে কাজ করি, আয়ারল্যান্ড অ্যান্ড ইউকে, ওকে, আমরা লিথুনিয়াতে কাজ করি, আমরা মালয়েশিয়ায় কাজ করি। সো এই 7-8 এই 7-8টা দেশ যদি আপনি মনে করেন, আমি স্পেশালিস্ট বলবো না, আমরা রেগুলার বেসিস আমাদের স্টুডেন্টরা যাচ্ছে। সো যদি স্টুডেন্টরা মনে করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা ট্রাই করব, বেস্ট ট্রাই করবো যে তাদের দেওয়ার। তবে ইউরোপে যদি কোথাও একদম ইউরোপের কান্ট্রিতে যেতে চাই, সাইপ্রাসটা কিন্তু আমরা ভালো করছি, বা আমাদের স্টুডেন্টরা আমার মনে হয় এই ডিপেন্ডিং অন আপনি এই ভিডিও কখন দেখতেছেন, এই লিস্ট আমার মনে হয় চেঞ্জ হইতে পারে। কারণ কবে আপনি কোথায়, ধরেন কালকেই সাইপ্রাস এটা রুল করতে পারে আমরা নিব না, নিব না, তখন আপনি আর ওই দেশের কাজ করেন না, আবার আরেক দেশ বলতে পারে যে আমরা অনেক নিব। এটা থেকে বেস্ট হচ্ছে আমাদের, আমরা মোটামুটি কন্টেন্টে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের পেজগুলোতে, ইউটিউব চ্যানেলে, যে আমরা কখন কি করছি। তো যদি স্টুডেন্টরা আমাদের ব্যাপারে কোনো ইন্টারেস্ট থাকে, তাহলে তারা হচ্ছে আমাদের এই পেজগুলোতে বা গুগলে সার্চ করলেও আমাদের পেজগুলো পাবে, দেখে নিতে পারে আপডেট কোনটা কী আছে। এবং আমাদের পর্যাপ্ত কাস্টমার সাপোর্ট টিম আছে, তারা চাইলেই 24/7 আমরা চেষ্টা করি সার্ভিস দেওয়ার, তারা চাইলেই কিন্তু যে কোনো সময় নক করলে আমাদের কাউন্সিলর কেউ না কেউ রেসপন্স করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, অনেক কিছু শিখলাম, ভালো থাকেন। ধন্যবাদ সকল অডিয়েন্সকে। ঠিক আছে, আপনারা যোগাযোগ করে দেন, ভালো থাকেন, টাটা। টাটা।